প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে শোনাবো আলোচিত আয়না ঘরের একজন বন্দির হাড় হিম করা ও লোমহর্ষক এক ঘটনা। মোহাম্মদ ফয়েজ নামক কলেজ ছাত্র সেই বন্দি কি বলেছেন, এখন আমরা তা শুনবো। 11 জানুয়ারি 2020 শনিবার ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছি। আম্মার চোখে পানি। বাসার সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার চোখেও পানি এসে গেল। আম্মার সামনে শক্ত থাকার চেষ্টা করেছি, নয়তো হাউমাউ করে কেঁদে দিত। কাল আমার বিশ্ববিদ্যালয় জীবনের শুরু, ওরিয়েন্টেশন, সামনে অনার্স লাইফ, চাকরি বাকরি, হয়তো আর পার্মানেন্টলি বাসায় আসা হবে না, এলেও অতিথি হিসেবে। সকালবেলা হাজীগঞ্জ বাজার থেকে বাসে উঠলাম। কাঁচপুর ব্রিজে পৌঁছালে আম্মা কল দেয়। কল রিসিভ করে বলি ঘন্টাখানেক লাগতে পারে, নেমে কল দিব ইনশাল্লাহ। যাত্রাবাড়ি মোড়ে নেমে হালকা নাস্তা করলাম। যাব মিরপুর, আমার ফুফাতো বোনের বাসায় কিছুদিন আপাতত থেকে তারপর দেখে শুনে মেসে উঠব, এই হলো আমার চিন্তা। হোটেল থেকে নেমে মাত্র 2-1 কদম হাঁটলাম, তখন ভর দুপুর। হুট করে পাঞ্জাবি পরিহিত একজন সামনে এসে আমার নাম ফয়েজ কিনা জিজ্ঞেস করলো। হ্যাঁ বললাম। বলে আমাদের সাথে একটু যেতে হবে। সাহস করে বললাম আপনারা কারা? বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বললাম কোনো পোশাক নেই, আইডি কার্ড নেই, আর এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে গেলেই দেখতে পাবেন। আর অমনি শক্ত করে ঝাপটে ধরে কাছের এক জিপ গাড়িতে ওঠালো। মুহূর্তের মধ্যেই 2 হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ পরালো, চোখ বাঁধলো। তার উপর জম টুপি, গলা অবধি ঢেকে যায়। তার উপর আবার চোখ বাঁধলো। সাথে থাকা মোবাইল ফোন নিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই এত সব ঘটে গেল। অনুরোধ করলাম আম্মাকে একটু কল দিয়ে বলি অন্তত ঢাকা পৌঁছেছি, নয়তো চিন্তা করবে। অনুরোধ রাখলো না। রাখবে কেন? মায়ের কান্না, মায়ের আকুতি, ওরা কি বুঝবে? হাই বিটের গান ছেড়ে দিল গাড়িতে, যেন আশেপাশের আওয়াজ কানে না যায়। একই রাস্তায় কয়েকবার যাচ্ছে এমন মনে হচ্ছে, গোলক ধাঁধার মতো। এভাবে ঘন্টাখানেক পর গাড়ি থামলো। কিছুক্ষণ পরে নিয়ে গেল ইন্টারোগেশন রুমে। এয়ার ফ্রেশনারের ঝাঁঝালো ঘ্রাণ। মাথার ঠিক উপরে দেয়াল ঘড়ি, চারপাশ নিস্তব্ধ। ঘড়ির টিকটিক আওয়াজ মগজে গিয়ে ঠেকছে। দুর্বিষহ দিনের শুরু। পালা করে জিজ্ঞাসাবাদ আর নির্মম মায়। এত নির্মমভাবে মানুষকে মারে, শরীরে হাড্ডি মাংস যেন এক হয়ে যায়। সেদিনের মতো ইন্টারোগেশন শেষ। হ্যান্ডকাপ খুলল, পোশাক পাল্টে নতুন পোশাক দিল। চোখ তখনও বাঁধা। নিস্তেজ শরীর। দুজন মিলে ধরে নিয়ে আসলো এক ছেলে। সারাদিনে ওই প্রথম চোখের বাঁধন খুলল, কিন্তু বোঝার উপায় নেই কোথায় আছি। ছোট্ট রুম, লম্বাটে শেপ, একপাশে একটা খাট পাতা। পুরো রুমে ছাদের সাথে লাগোয়া একটা ছোট্ট জানালা। দেখার উপায় নেই বাইরে কি হচ্ছে। দরজায় ডাবল লেয়ার, একটা জেলখানার মতো শিক, সাথেই লাগোয়া আরেকটা কাঠের দরজা। মাঝখানে একটু ছিদ্র, সেটাও বন্ধ থাকে, ভেতর থেকে খোলার উপায় নেই। দরজার নিচের দিকে ছোট্ট একটা জায়গা, খাবার এদিক দিয়ে দেয়। খুঁজছিলাম কোথাও কোনো ক্লু পাই কিনা। দেয়াল এবড়ো খেবড়ো, লেখার সুযোগ নেই কোনো। রুমের এক কোনায় অত্যাধুনিক সিসি ক্যামেরা, বিশাল বড় এক্সজস্ট ফ্যান। বাইরের শব্দ যেন কানে না আসে, যেন অনুমানও না করা যায় কোথায় আছি। এত জোরে আওয়াজ করে ঘুরতো যেন জেট বিমান যাচ্ছে। তখন সিটি কর্পোরেশন নির্বাচন ছিল, মাইকিং হতো, তাই প্রায় সারাদিনই চলতো। মনে হতো একটা কবরের মধ্যে আছি, আমি একা, আর কেউ নেই। বাইরের মানুষের কাছে হয়তো আমি মৃত, কিন্তু আমি জানি আমি জীবিত, জীবন মৃত। মুনকার নাকির প্রশ্ন জিজ্ঞেস করছে, সন্তোষজনক উত্তর না দিলে নির্মম অত্যাচার। বাড়ির কথা খুব মনে পড়তো। আম্মার সাথে কবে রাগ দেখিয়েছি, আব্বার কোন কোন কথা শুনিনি, ভাইয়ার সাথে কবে মারামারি করেছি। পিচ্চি 3টা ভাগ্নে ভাগ্নি ছিল। আল্লাহ, আম্মা খুব কান্না করছে এটা মনে হতো। বড় মামা মারা গিয়েছে 1 মাসও হয়নি। এর উপর আমার হারিয়ে যাওয়া। এভাবে প্রায় প্রতিদিনই জিজ্ঞাসাবাদের নামে চলে শারীরিক ও মানসিক নির্যাতন। রাতে একটু আরাম করে ঘুমাবো সেই সুযোগ নেই। সারা শরীর ব্যথা। খাবার যা দেয় গলা দিয়ে নামে না। বেঁচে থাকার জন্য খাওয়া, টিকে থাকার জন্য খাওয়া। পাশের ছেলে মানুষের উপস্থিতি টের পেতাম, কিন্তু কথা বলার সুযোগ নেই। গার্ড থাকে সবসময়। এক ভাই প্রায় সারাদিনই কান্নাকাটি করত, চিৎকার করত। আল্লাহ জানেন ওনার উপর দিয়ে কি গিয়েছে। 10-12 দিন পর অন্য আরেকটা রুমে পাঠায়। একটু পুরনো ধাঁচের, কিছুটা মসৃণ দেয়াল। দেয়ালের এখানে সেখানে আলতো করে খোদাই করা অনেক লেখা, এক এক রকম হাতের লেখা। কত শত মজলুমের স্মৃতি। কেউ আল্লাহর কাছে বিচার দিচ্ছেন, কেউ মুক্তির দোয়া করছেন। এক জায়গায় অনেকগুলো দাগ কাটা। কতদিন এখানে ছিলেন তার হিসেব। এক দেয়াল ভরে গিয়ে পরের লাইনে এসেছে, দাগ কাটা শেষ হয় না। সব রকম নির্যাতনের ব্যবস্থাই ছিল। এক একজনের সাথে এক এক রকম নির্যাতন। ওয়াটার বোর্ডিং, ইলেকট্রিক শক,
বাঁশডলা, ছাদের সাথে ঝুলিয়ে পেটানো, নখ উপড়ে ফেলা, আরও কত কি। এভাবে 42 দিন পার হয়। অতঃপর আমাকে বলা হলো আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে পারবো, তবে আমাকে আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। প্রসঙ্গত, আয়না ঘর থেকে কাউকে এমনি এমনি ছেড়ে দেওয়া হয় না। হয় ক্রসফায়ার দেওয়া হয়, নয়তো মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে, যেন বের হয়ে মুখ খোলার সাহস না করে। তারা নিজেরা কখনো মামলা দেয় না, সাধারণত র্যাবের মাধ্যমে দেয়। আমাকে হাত চোখ বেঁধে গাড়িতে তোলা হয়। শুরু হয় আরেক আয়নাঘরের জীবন। এখানে জিজ্ঞাসাবাদ করেছে সব মিলিয়ে 2 দিন। জিজ্ঞেস না করে পশুর মতো পেটানো যার উদ্দেশ্য। এখানে যেই রুমে ছিলাম সেটা বেশ বড়সড়, ঘুটঘুটে অন্ধকার, পুরনো বিল্ডিং, জায়গায় জায়গায় ভাঙা, মেঝে দেয়ালে ছাদে, মাঝে করিডোর, সেখানে কিছু লাইট জ্বলে। দুপাশে 5টা করে মোট 10টা রুম, পালা করে ওয়াশরুমে নিত। কাছাকাছি রুম হওয়ায় অনুমান করেছিলাম মোট 10 বার তালা খুলতো আর লাগাতো। সবচেয়ে নির্মম ব্যাপার কি জানেন? 24 ঘন্টা চোখ বেঁধে রাখতো। এমনকি রুমের মধ্যেও সূর্যের আলো দূরে থাক, আলো দেখারই সুযোগ নেই। গার্ড না থাকলে মাঝে মাঝে চোখের নিচ দিয়ে আশপাশ দেখতে চাইতাম। আমার চশমার পাওয়ার -3.5, একটু দূরেই ঝাপসা দেখি, তাই খুব একটা লাভ হয়নি। 24 ঘন্টা হাতে হ্যান্ডকাপ পরা থাকতো। রাত 9টা থেকে রাত 3টা পর্যন্ত দুহাত পিছনে দিয়ে হ্যান্ডকাপ দিত। রাতে যে একটু ঘুমাবো সেই সুযোগ নেই। কিছুক্ষণ বসে দেয়ালের সাথে হেলান দিয়ে, কিছুক্ষণ উপর হয়ে, কত জঘন্য। ওয়াশরুমে গেলে শুধু এক হাতেরটা খুলতো, হাতে দাগ পড়ে গিয়েছিল এভাবে। মেঝেতে একটা কম্বল বিছানো ছিল, এত নোংরা, এর উপর উঠলেই শরীরে চুলকানি হয়। বাধ্য হয়ে মেঝেতে ঘুমাতাম। উপর হয়ে 2 হাত পেছনে রেখে মেঝেতে ঘুমাতে কেমন লাগতো। এক গার্ড ছিল, একটু ভালো। অনেক অনুরোধ করলাম অন্তত এটা বলুক জায়গাটা কোথায়। বলল র‍্যাব 1। টানা 30 দিন এভাবে ছিলাম। অতঃপর আমাকে নতুন আরেক জায়গায় নিয়ে গেল, আয়না ঘর নম্বর 3। সেখানে এক রাত ছিলাম। একদম ছোট্ট একটা রুম, রুমের মধ্যেই কমোড। ঠিকমতো ঘুমালে কমোডে পা চলে যায়, পাশে সর্বোচ্চ 2 হাত প্রশস্ত। সে রাতেই এসে পাঞ্জাবির মাপ জানতে চাইল। চিন্তায় ঘুম হয়নি আর। পরদিন সন্ধ্যার দিকে রংচঙে এক পাঞ্জাবি নিয়ে আসলো, সাথে একটা ট্রাউজার। দ্রুত পরে নিতে বলল। অতঃপর চোখ বাঁধল। পেছনে 2 হাত দিয়ে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট। একটা গাড়িতে উঠালে অনুভব করলাম আমার মতো আরো 2 জনকে উঠালো। একজন গাড়ি থামিয়ে তারা নিজেরা নামলো। ওই গাড়ি চেক কর, সাবধান, ভেতরে অস্ত্র থাকতে পারে। স্যার, অস্ত্র নাই, উগ্রবাদী বই পাইছি। কিছুক্ষণ হট্টগোল, তারপর আবার গাড়ি চলল। নিয়ে এলো র‍্যাব 3-এ। প্রথমবারের মতো চোখের বাঁধন খুলল। গারদে আমার সাথে আরো 2 জন ঢুকলো, মোট 3 জন। নাটকের উদ্দেশ্যে মিথ্যা মামলা সাজাবে। এখন বুঝলাম সব। ডেকে নিয়ে ছবি তুলল। সামনে কিছু বই, মোবাইল, এসব সাজানো। এগুলো নাকি আমাদের কাছে পাওয়া গিয়েছে, অথচ এসবের নামও কখনো শুনিনি। আর আমার কাছে এসব থাকবে কেন? পরদিন ওরিয়েন্টেশন। ব্যাগে জামা কাপড় আর একাডেমিক কাগজপত্র ছিল। মিথ্যার তো একটা সীমা থাকা উচিত। এজাহারে যা লিখলো তার সারমর্ম হলো আমরা 23 মার্চ 2020 রাত 8টার দিকে মতিঝিল মডেল হাই স্কুলের মেইন গেটের পূর্ব পাশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিলাম। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করাকালে তারা আমাদের ধাওয়া করে। 3 জনকে আটক করতে সক্ষম হয়, বাকি 8-10 জন পালিয়ে যায়। নিষিদ্ধ বইগুলো আমাদের সাথে থাকা ব্যাগে ছিল। পরদিন মতিঝিল থানায় নিল, মামলা দায়ের করলো। এমন কোনো ধারা নেই যে দেয়নি, যেন 1-2 বছরও বের না হতে পারি। বাড়িতে কল করতে দিল। আব্বা আম্মার ভাইয়া আসলো। থানার গারদে সেদিন অনেক কেঁদেছিলাম ওনাদের জড়িয়ে ধরে। সব মিলিয়ে প্রায় 770 দিন পর আমার জামিন হয়। এখনও মামলা চলমান, হাজিরা দিতে হয় মাসে মাসে। 2 বছরে একটা সাক্ষীও আসেনি। আসবে কিভাবে? ওই যে গাড়ি থামিয়েছিল সেখানকার আশপাশের পথচারী, রিক্সাওয়ালা, ঝালমুড়িওয়ালাকে ভয়ভীতি দেখিয়ে মিথ্যা সাক্ষী বানিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে আপনাকে কেন ধরবে? কিছু তো অবশ্যই ছিল। আমি নটরডেম কলেজে পড়া অবস্থায় আরামবাগে থাকতাম। সেখানে আরামবাগ মোড়ের বাইতুল আমান মসজিদে এক ভাই আরবি পড়াতেন। সব বয়সের স্টুডেন্ট ছিল ওনার, স্কুল কলেজ পড়ুয়া থেকে অবসরপ্রাপ্ত চাকরিজীবী পর্যন্ত। মসজিদের লাইব্রেরিতে পড়াতেন বেশিরভাগ, নয়তো বারান্দায়। প্রকাশ্যে সবার সামনে, সবাই জানতো। লুকোচুরি কিছু নয়। মসজিদের ইমাম থেকে মসজিদ কমিটি সবাই জানতো। কমিটির অনেকে ওনার কাছে পড়েছে। আমি ওনার কাছে কিছুদিন পড়েছিলাম। আমাকে গুম করার প্রায় 2 মাস আগে ওনাকেও গুম করে। পরবর্তীতে ওনাকেও মিথ্যা মামলা দিয়ে ছেড়ে দেয়। জিজ্ঞাসাবাদের ধরন দেখে ধারণা করছি এই সূত্র ধরেই হয়তো আমাকেও গুম করে।
পরবর্তীতে শোনা যায় উনি গুম হওয়ার কিছুদিন পূর্বে মসজিদ কমিটির সাথে ওনার কি একটা ঝামেলা হয়েছিল। মামলার এজাহার ও আরবি শেখার কথা তারা লিখেছিল, তবে লিখেছে আরবি শেখার নামে জঙ্গিবাদের ট্রেনিং নিত। নতুন বাংলাদেশে এসব থেকে মুক্তি পাবো কি? মামলা থেকে অব্যাহতি মিলবে কি? আমার জীবনের 2.5 বছর কি তারা ফিরিয়ে দিতে পারবে কখনো? প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আলোচিত আয়না ঘরে একজন ফয়েজের লোমহর্ষক কাহিনী। জুলুম এক অমার্জনীয় অপরাধ, এর শাস্তি অনিবার্য ও ভয়াবহ। জালিমদের ব্যাপারে আল্লাহ তাআলা উদাসীন নন, বরং সার্বক্ষণিক তিনি সব কিছু দেখছেন। আল্লাহ জালিমকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। মজলুমের অশ্রু ফোঁটা ও অন্তরের অভিশাপ জালিমের পতনের অন্যতম কারণ। পরিশেষে মহান আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদের সবাইকে জালিমদের অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা করেন এবং মজলুমের অভিসম্পদ থেকে বাঁচিয়ে রাখেন। আমিন। প্রিয় দর্শক, আপনিও হন ইসলামের প্রচারক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।